স্বাগত ডিউসি সংবাদে আপনাদের সাথে আছি আমি ইশরাত জাহান উর্মি। এবারে জানাবো খবরের বিস্তারিত। পররাষ্ট্র মন্ত্রণালয়কে শৃঙ্খলায় ফেরানো, ছাত্র জনতার অভ্যুত্থানে সংহতি জানিয়ে আটক প্রবাসীদের মুক্ত করা এবং প্রধান উপদেষ্টার দুটি বিদেশ সফর, এসবই পররাষ্ট্র মন্ত্রণালয়ের 100 দিনের সফলতা বলে মনে করেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন। ভারতসহ প্রতিবেশী দেশগুলোর সাথে সম্পর্ক অচিরেই ভালো হবে বলে আশা তার। বলেন, 100 দিনে এর চেয়ে বেশি সফলতা আশা করা বাতুলতা। অন্তর্বর্তী সরকারের 100 দিন পার হয়েছে আগেই। এই 100 দিনে পররাষ্ট্র মন্ত্রণালয়ের সফলতা ব্যর্থতা কি জানতে চাইলে পররাষ্ট্র উপদেষ্টা বলেন, এত অল্প সময়ে এই ধরনের মূল্যায়ন সম্ভব নয়। পররাষ্ট্র মন্ত্রণালয়ের ফলাফল অন্যান্য মন্ত্রণালয়ের মতো দ্রুত আসে না। পররাষ্ট্র মন্ত্রণালয়ে চুক্তিভিত্তিক আগের নিয়োগ বাতিল করে শৃঙ্খলা ফেরানো, জুলাই অভ্যুত্থানে আটক প্রবাসীদের মুক্ত করাই 100 দিনে পররাষ্ট্র মন্ত্রণালয়ের বড় সাফল্য বলে মনে করেন তৌহিদ হোসেন। দীর্ঘদিন পরে দেশের প্রধানের সাথে আমেরিকার প্রেসিডেন্টের বৈঠকও আরেকটি সফলতা বলেন তিনি। মিশনগুলোতে নিয়োগ এবং ফেরত নিয়ে আসা ইত্যাদিতে এক ধরনের একটা ডিসিপ্লিন আনার চেষ্টা করেছি। নীতিগতভাবে আমরা কোনো কন্ট্রাকচুয়াল নিয়োগ দিচ্ছি না, এক্সেপ্ট পলিটিক্যাল অ্যাপয়েন্টমেন্ট যেগুলো, সেগুলি তো পৃথিবীর সব দেশে আছে, আমাদের দেশেও আছে। মধ্যপ্রাচ্যে তারা তাদের দেশের আইনের পরিপন্থী কার্যকলাপে জড়িত ছিলেন, সেটা হলো যে তারা তাদের সেন্টিমেন্ট ব্যক্ত করেছেন এবং সৎ উদ্দেশ্যেই করেছেন, কিন্তু তাদের ওখানকার আইনের সাথে সেটা সাংঘর্ষিক হয়ে গেছে। আমরা অ্যারেঞ্জ করেছি যাতে আমাদের চিফ অ্যাডভাইজার কথা বলতে পারেন সে দেশের রাষ্ট্রপ্রধানের সাথে, এবং তার মাধ্যমে তাদেরকে আমরা মুক্ত করতে পেরেছি। চিফ অ্যাডভাইজার সাহেব তো ইউএন জেনারেল অ্যাসেম্বলিতে মিট করেছেন, সেখানে আপনারা জানেন যে 30 বছর পরে প্রথমবারের মতো কোনো মার্কিন রাষ্ট্রদূতের সাথে তার মিটিং হয়েছে। নতুন সরকার দায়িত্ব নেওয়ার পর থেকেই বন্ধ ভারতের ভিসা। সাবেক প্রধানমন্ত্রী অবস্থান করছেন ভারতে। এই অবস্থায় প্রতিবেশী দেশ ভারতের সাথে সম্পর্ক উন্নয়ন কি সহজ? প্রশ্নের উত্তরে পররাষ্ট্র উপদেষ্টা বলেন, দেখুন, কঠিন কাজ যে করতে হবে না এমন তো কোনো কথা নেই, তবে অবশ্যই যদি ওনার উপস্থিতি ওখানে না থাকতো তাহলে দুই পক্ষের জন্য আমি মনে করি যে কাজ সহজ হতো। যে ভারতের সাথে সম্পর্ক আমরা মনে করি যে আমাদের জন্য গুরুত্বপূর্ণ, এবং আমাদের সাথে সম্পর্ক আমি বিশ্বাস করি যে ভারতের জন্য গুরুত্বপূর্ণ। কাজেই দুই পক্ষ আমি মনে করি যে একটি বাস্তবসম্মত এবং প্র্যাগম্যাটিক ওয়েতে আগাবে। বেশ কয়েকটি দেশে নতুন মিশন খোলা, পশ্চিমা দেশগুলোর সাথে সুসম্পর্ক বজায় রাখা এবং রোহিঙ্গা সমস্যার সমাধান, আগামীতে এই বিষয়গুলো নিয়েই কাজ করবে পররাষ্ট্র মন্ত্রণালয়। আমি মনে করি যে এটা। ইশরাত জাহান উর্মি, ডিবিসি নিউজ, ঢাকা। জনগণের আশা আকাঙ্ক্ষা অনুযায়ী ভোটাধিকার প্রতিষ্ঠা করাই হবে নবগঠিত নির্বাচন কমিশনের গুরুত্বপূর্ণ কাজ। আর সব ধরনের চ্যালেঞ্জ মোকাবেলা করেই সুষ্ঠু ও অংশগ্রহণমূলক নির্বাচন আয়োজন করতে হবে তাদের। এসব কথা বলছেন রাজনীতিকরা। পাশাপাশি দ্রুত নির্বাচনের রোডম্যাপ চান তারা। 5ই আগস্ট ছাত্র জনতার অভ্যুত্থানের মুখে ক্ষমতাচ্যুত হয়ে দেশ ছাড়েন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সরকার পতনের পর প্রশাসনে থাকা আওয়ামী লীগের আস্থাভাজন হিসেবে পরিচিত কর্মকর্তাদের সরিয়ে দেয় অন্তর্বর্তী সরকার। এ পরিস্থিতিতে 5ই সেপ্টেম্বর পদত্যাগ করে কাজী হাবিবুল আউয়ালের নেতৃত্বাধীন কমিশন। নির্বাচন কমিশন পুনর্গঠনে 31শে অক্টোবর অনুসন্ধান কমিটি করে মন্ত্রিপরিষদ বিভাগ। ওই কমিটির কাছে নাম প্রস্তাব করে বিভিন্ন রাজনৈতিক দল। এসব নাম পর্যালোচনা করে রাষ্ট্রপতির কাছে 10 জনের তালিকা দেয় অনুসন্ধান কমিটি। সেখান থেকে বাছাই করে বৃহস্পতিবার নতুন কমিশন গঠন করে প্রজ্ঞাপন জারি করা হয়। নিয়োগ পেয়ে ভোটাধিকার প্রতিষ্ঠার কথা বলেন সিসি এএমএম নাসির উদ্দিন। এত রক্ত, এত শ্রম, এত ঘাম, এত স্যাক্রিফাইস এর মধ্যে দিয়ে একটা সুযোগ আমরা এই বাংলাদেশ পেয়েছে। এখন মানুষের ভোটের অধিকার প্রতিষ্ঠার জন্য আমরা সবাই সহযোগিতা চাইব। সবচেয়ে বড় চ্যালেঞ্জ হচ্ছে ভোটারকে নির্বিঘ্নে তার পছন্দের প্রার্থীকে ভোটদান করার যে একটা ব্যবস্থা করা, এটাই সবচেয়ে বড় চ্যালেঞ্জ। রাজনীতিকরা বলছেন ভোটাধিকার প্রতিষ্ঠাই হবে নির্বাচন কমিশনের গুরুত্বপূর্ণ কাজ। এজন্য সাংবিধানিক সংস্থাটির জবাবদিহি নিশ্চিতে তাগিদ দেন তারা। নির্বাচন প্রক্রিয়া করে বিঘ্নিত হবে কিনা তা জানি না, আমি আশা করব হবে না। যিনি প্রধান নির্বাচন কমিশন হয়েছেন তা থেকে আমি আশা করি যে উনি ভালো করবেন। আমি আশা করি বলছি, কারণ আশাই তো বলবো, তাই না? এইবার যে নির্বাচন কমিশন গঠন হলো তাতে জনগণের প্রত্যাশা অনেক বেশি, কিন্তু প্রধান প্রত্যাশা হচ্ছে
এই নির্বাচন কমিশন একটা সকলের অংশগ্রহণে সুষ্ঠু, গ্রহণযোগ্য, অবাধ, নিরপেক্ষ ভোটের অধিকার নিশ্চিত করবে। প্রথম দায়িত্ব হচ্ছে বাংলাদেশের জনগণের মালিকানা ফিরিয়ে দিতে হলে তার ভোটাধিকারটা আপনি তাকে ফিরিয়ে দিতে হবে এবং তার ভোটাধিকার প্রয়োগের মাধ্যমে তার মালিকানার প্রথম স্তরের বিষয়টা হচ্ছে ভোটাধিকারের প্রয়োগের মাধ্যমে সে তার প্রতিনিধি নির্বাচিত করবে, সে তার সরকার নির্বাচিত করে, যে তার কাছে দায়বদ্ধ, জবাবদিহি থাকবে। বিশেষজ্ঞরা মনে করছেন মানুষের আস্থা অর্জন করাই হবে নতুন কমিশনের সামনেই সবচেয়ে বড় চ্যালেঞ্জ। জনগণের যে ভোট দেওয়ার অধিকারের প্রতি অনীহা, যে আমি কাকে বেছে ভোট দিব, সেখানে ভোটার এডুকেশনের দরকার। সবাই খুব তাড়াতাড়ি নির্বাচন চাচ্ছে। আমি মনে করি যে নির্বাচন কমিশনের সবচেয়ে প্রথম 6 মাস সমস্ত দেশে ভোটার এডুকেশন করা উচিত। রাজনৈতিক দলগুলোর প্রত্যাশা যত দ্রুত সম্ভব নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করবে নতুন কমিশন। নির্বাচিত প্রতিনিধি ছাড়া। নূপুর মাহমুদ, ডিবিসি নিউজ, ঢাকা। বিএনপি সংস্কার চায়, তবে সেই সংস্কার হতে হবে টেকসই, আর যত দ্রুত নির্বাচন দেশের জন্য ততই মঙ্গল। একথা বলেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। অন্যদিকে সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, পালিয়ে গিয়েও শেখ হাসিনা বিদেশের মাটিতে বসে দেশের বিরুদ্ধে মিথ্যাচার করছে আর তার কর্মীদের দিয়ে বিশৃঙ্খলা তৈরির উস্কানি দিচ্ছেন। জুলাই আগস্টের আন্দোলনে শ্রমিক রিকশা চালকদের হত্যার প্রতিবাদে শুক্রবার রাজধানীর নয়াপল্টনে দলীয় কার্যালয়ের সামনে বিক্ষোভ সমাবেশ করে বিএনপি। এতে যোগ দিয়ে দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, শেখ হাসিনা হত্যাকাণ্ড চালিয়ে মায়া কান্নার অভিনয় করতেন, বিদেশের মাটিতে বসে এখনো দেশের বিরুদ্ধে মিথ্যাচার করছেন তিনি। নিজের জীবন বাঁচাতে আপনি নিজে পালিয়ে চলে গেলেন, আর যাদেরকে দিয়ে আপনি হত্যা করালেন, জীবন কেড়ে নিলেন গণতান্ত্রিক কর্মীদের, এই দুর্বৃত্তদেরকে তিনি আশকারা দেন, তুমি মারো, প্রতিহত করো, হত্যা করো। ইতিমধ্যে 2-3 জনকে হত্যাও করিয়েছেন এই দুষ্কৃতিকারীদের দ্বারা। বিকেলে দিনাজপুরের হিলিতে দলটির স্থায়ী কমিটির সদস্য AZM জাহিদ হোসেন বলেন, বিএনপির আন্দোলন এখনো শেষ হয়নি। জাতীয় ঐক্য গড়ে তুলতে হবে 31 দফা রাষ্ট্র সংস্কার কর্মসূচির ভিত্তিতে, তাহলেই জনগণ তার অধিকার ফেরত পাবে, জনগণ তার মানবাধিকার ফেরত পাবে। এদিকে যশোরে এক আলোচনা সভায় দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, বিএনপিও সংস্কার চায়, তবে তা হতে হবে টেকসই। জনগণের সমর্থন আছে কিনা তা জানা দরকার, তাই না? এই নির্বাচনটা যত দ্রুত হবে, বারবার আমরা বলে আসছি কথাটা, ততই দেশের জন্য মঙ্গল। দলের নেতাকর্মীরা অপকর্মে লিপ্ত হলে কোনো রকম ছাড় দেয়া হবে না বলেও হুঁশিয়ারি দেন বর্ষিয়ান এই নেতা। সুলতানা স্বর্ণা, ডিবিসি নিউজ, ঢাকা। পোশাক শিল্পে আন্দোলনের জন্য একে অপরকে দুষছেন শিল্প মালিক এবং শ্রমিক নেতারা। শিল্প মালিকদের দাবি, সব শর্ত পূরণ করার পরও বহিরাগতের ইন্ধনে এই শ্রমিক অসন্তোষ, আর শ্রমিক নেতারা বলছেন সব দাবি পূরণ হয়নি। এমনকি কিছু মালিক শ্রমিকদের বঞ্চিত করে অর্থ পাচার করছেন। দাবি পূরণ না হলে আন্দোলন থামবে না বলেও মনে করেন শ্রমিক নেতারা। আওয়ামী লীগ সরকার পরিবর্তনের পর আগস্টের শেষ দিকে সাভার ও আশুলিয়ায় তৈরি পোশাক শিল্পে শুরু হয় শ্রমিক অসন্তোষ। এরপর দফায় দফায় বৈঠকে বসে সরকার, মালিক ও শ্রমিক প্রতিনিধি সহ নানা পক্ষ। সলভ করার চেষ্টা করতেছে এবং সলভ হচ্ছে গ্র্যাজুয়ালি। তবুও মিলছে না সুফল। নভেম্বরেও আন্দোলনে গাজীপুর ও সাভারের বিভিন্ন পোশাক কারখানার শ্রমিকরা। তাদের ছোটখাটো কিছু দাবি দেওয়া ছিল, টিফিন বিল, হাজিরা বোনাস, সেগুলো আমরা সবগুলো কিন্তু ত্রিপক্ষিক এগ্রিমেন্টের মাধ্যমে আমরা কিন্তু এগ্রি হইলাম। কিন্তু এর বাইরে দেখা গেল যে নানান ধরনের নতুন নতুন দাবি জিএম বা পিএম বা এই অফিসারকে বা বের করতে হবে, যেগুলো তো আসলে কোনো যৌক্তিক দাবি হতে পারে না। শ্রমিক নেতারা বলছেন, বেতন কাঠামো এবং কর্মপরিবেশ টেকসই না হলে অসন্তোষ থামবে না। মিড লেভেল ম্যানেজমেন্টের যে ব্যবহার শ্রমিকদের সাথে, সেটা খুবই খারাপ। এই 18 দফা যদি সবাই একবারে কার্যকর করে দিত, তাহলে কিন্তু আর এই আন্দোলনটা আর কিন্তু হতো না। কখনো কখনো কোনো মালিক তারা ইচ্ছা করেও তাদের ফ্যাক্টরিকে রুগ্ন করে রাখে, যেটা আমরা দেখছি। আবার কিছু কারখানা আছে যে তারা ঠিকই টাকা পাচার করে দিচ্ছে। এই আন্দোলন কবে বন্ধ হবে, এই কথার উত্তর, সঠিক উত্তর আমার পক্ষে দেওয়া সম্ভব না, কারণ এটা সম্ভাবনা আমি দিচ্ছি না।
তবে এই আন্দোলনে দেশি বিদেশি ষড়যন্ত্র দেখছেন শিল্প মালিকরা। এক কথায় যদি বলি, এটা একটা ষড়যন্ত্র। গত 2023-এর ডিসেম্বরে কিন্তু বেতন বৃদ্ধি করা হয়েছে। ম্যাক্সিমাম বড় ফ্যাক্টরিগুলোতে 18 দফা দাবি বাস্তবায়ন করা হয়েছে। আপনাকে প্রথম চিন্তা করতে হবে শিল্পের এই খরচ এবং এই দাবি দেওয়া বহন করার সামর্থ্য আছে কিনা। বাংলাদেশ থেকে কে টাকা পাচার করছে, কিভাবে টাকা পাচার করছে, নির্দিষ্ট কোনো ব্যক্তি বা নির্দিষ্ট কোনো শিল্পের মালিকরা একচাটিয়া করতেছে বা ঢালাওভাবে মন্তব্য করা মোটেও ঠিক না। দ্রুত সংকটের সমাধান না হলে রপ্তানিতে নেতিবাচক প্রভাব পড়ার শঙ্কা বিশ্লেষকদের। ফ্যাক্টরিগুলোতে যে শ্রমিকের অসন্তোষ, সেই জায়গাগুলো কিন্তু আরও ফ্যাক্টরি বন্ধ হয়ে যায় কিনা সেই শঙ্কা থেকে কিন্তু আমরা এখনো এই মুহূর্ত পর্যন্ত বের হতে পারছি না। নেট হিসাবটা বলে দিবে যে আমার আরএমজির এক্সপোর্টের যে সংখ্যা, সেই সংখ্যাটা আমার প্রবৃদ্ধিকে কতটুকু আঘাত হানে। শিল্পের স্বার্থে মালিক ও শ্রমিকদের দূরত্ব কমানোর পরামর্শও তার। ইউসুফ রানা, ডিবিসি নিউজ, ঢাকা। ঝালকাঠির সুগন্ধা ও বিষখালী নদীতে চলছে মাটি কাটার মহোৎসব। ইটকাটার মৌসুম শুরুর সাথে সাথে প্রভাবশালী একটি চক্র অবৈধভাবে নদী থেকে মাটি তুলে ইটভাটায় বিক্রি করছে। এতে করে নদী তীরবর্তী এলাকায় দেখা দিয়েছে তীব্র ভাঙন। ঝালকাঠি সদর উপজেলার রাজাপুর গ্রামের পাশ দিয়ে বয়ে যাওয়া সুগন্ধা নদীতে অবাধে মাটি কাটছে প্রভাবশালীরা। রাতের আধারে প্রশাসনের চোখ এড়িয়ে চলছে মাটি কাটার মহোৎসব। এসব মাটি নৌকা ও ট্রলারে করে নিয়ে বিক্রি করা হয় বিভিন্ন ইটভাটায়। শুধু রাজাপুর নয়, দিয়াকুল, দেউরি, মানিক সুন্দর, ভবানীপুর সহ অন্তত 10টি এলাকা থেকেও অবাধে মাটি কাটা হচ্ছে। চর ওঠে, ওই চরগুলো কাটতে নিয়ে আসছে এই বাটায় বিক্রি করি মাটি। আমাদের ফিল্ডের সর্দার আছে, সর্দার এই জায়গায় মালিকের কাছে বিক্রি করে। এতে এসব এলাকায় দেখা দিয়েছে নদী ভাঙন। ক্ষোভ প্রকাশ করে মাটি কাটা বন্ধে প্রশাসনের হস্তক্ষেপ চাইলেন স্থানীয়রা। সরকারি জমি কাটতে নিলে নদী পাড়ের জিনিস বেড়িবাঁধ ভাঙতে পারে, বহু ঝুঁকি আছে, পাবলিকের ক্ষতি। চরটার থেকে যদি আবার মাটি কেটে খনন করা হয় তাইলে এই বেড়িবাঁধ নষ্ট হবে, পোল খনন নষ্ট হবে, আমাদের ফসলাদি সেগুলো ক্ষতিপূর্ণ ঝুঁকি হয়ে যাবে। এমন পরিস্থিতিতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস জেলা প্রশাসনের। উপজেলার ইউনোদেরকে এবং এসিডেন্টদেরকে নির্দেশনা দেওয়া আছে এই বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করার জন্য। একই সাথে জেলার ম্যাজিস্ট্রেটও নিয়মিত এই বিষয়ে তদারক করবে। মাটি কাটা বন্ধ করার ক্ষেত্রে জেলা প্রশাসন সবসময় সতর্ক রয়েছে। মাটি কাটা বন্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার পাশাপাশি জড়িতদের আইনের আওতায় আনার দাবি স্থানীয়দের। ডিবিসি নিউজ ডেস্ক। জুলাই আগস্টে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে নারীরা লড়েছেন সমানতালে। এখন কেন আড়ালে? জাতীয় প্রেস ক্লাবে গণঅভ্যুত্থানে নারীদের সংলাপ, নারীরা কোথায় গেল অনুষ্ঠানে, এমন প্রশ্ন তোলেন বক্তারা। এ সময় তারা আরও বলেন, নারী সমাজকে বাদ দিয়ে দেশের সার্বিক উন্নয়ন সম্ভব নয়। রাষ্ট্র সংস্কার ও মেরামতে গণঅভ্যুত্থানে অংশ নেয়া নারীদের সম্পৃক্ততার বৃদ্ধিতে অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বান জানান তারা। সমাজ ও রাষ্ট্রে নারী পুরুষের সমতার ভিত্তিতে কাজে লাগানোর তাগিদ দেন আলোচকরা। সবার সহযোগিতার যে কোনো চ্যালেঞ্জ মোকাবেলায় নারী সমাজ প্রস্তুত বলেও জানান বক্তারা। আমাদের নারী পুরুষ দুইজনেরই সম্মিলিত প্রয়াসের মধ্য দিয়ে আমাদের এই যেই ডিসক্রিমিনেশনের জায়গা, সেটা থেকে আমাদের বের হয়ে আসার পসিবিলিটি অনেক বেশি এবং আমি মনে করি এটা খুবই সম্ভাবনার একটা সময়। যদি আবারও কখনো যুদ্ধ করতে হয়, অবশ্যই আমরা আবার মাঠে নামবো, অবশ্যই আমরা আবার রাস্তায় আবার আমরা প্রতিবাদ করব। ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরের আগুনে কয়েকটি দোকান পুড়ে গেছে। এই ঘটনায় প্রায় 1 কোটি টাকার ক্ষতি হয়েছে বলে দাবি ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের। শুক্রবার সন্ধ্যায় উপজেলা ভূমি অফিসের পশ্চিম পাশে পৌর মার্কেটে আগুনের এ ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, পৌর মার্কেটের আগুন দেখতে পেয়ে স্থানীয়রা ফায়ার সার্ভিসে খবর দেন। মুহূর্তেই আগুন বাজারে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের 2টি ইউনিট, পুলিশ, সেনাবাহিনীর সদস্যরা আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। প্রায় 1 ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। আগুনে একটি ফার্মেসি, 3-4টি ডিস্ট্রিবিউটর দোকান সহ কয়েকটি দোকান পুড়ে গেছে। মার্কেটের অটো গ্যারেজের দোকান থেকে আগুনের সূত্রপাত বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। চাঁপাইনবাবগঞ্জে আগাম জাতের শীতকালীন পেঁয়াজ চাষে সফলতা পেয়েছে কৃষক। জেলা জুড়ে এবছর 1850 হেক্টর জমিতে এই পেঁয়াজ চাষ হচ্ছে।
কৃষকরা বলছেন ভারত থেকে পেঁয়াজ না আসা ও ন্যায্য দাম পেলে ভালো লাভের আশা তাদের। আর কৃষি বিভাগ বলছে আগাম জাতের পেঁয়াজ বাজারে এলে দাম সাশ্রয় হবে। সীমান্তবর্তী জেলা চাঁপাইনবাবগঞ্জের মাঠ জুড়ে শীতকালীন কোন্দো জাতের পেঁয়াজ চাষ হচ্ছে। এ যেন সবুজের সমারোহ। গেল বছর ভালো দাম পাওয়ায় এবছর মাঠে শীতকালীন আগাম জাতের পেঁয়াজ লাগান কৃষকরা। অক্টোবরের প্রথম সপ্তাহে এ জাতের পেঁয়াজ রোপণ করে ডিসেম্বরের দ্বিতীয় সপ্তাহে পেঁয়াজ বাজারে উঠতে শুরু করবে। প্রতি বিঘা জমিতে 100 মনের বেশি পেঁয়াজ হবে বলে আশা কৃষকদের। তাদের দাবি, এ জাতের পেঁয়াজের ন্যায্য দাম নির্ধারণ করে দেবে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। কোনো গেলে 60 মন বিঘা হবে, 70, 80, কোনো 90 মন বিঘাও হবে। 3000 টাকা পাবো, শেষ ফল 2000 টাকা হলেও লাভ থাকবে। 1,20,000 25,000 টাকা খরচ হয়। আমরা যদি দাম পাই 3,000 টাকা দিয়ে বেচতে পাই, আমাদের 1 লাখ মতো লাভ হবে। যদিও কৃষকদের অভিযোগ, কৃষি বিভাগের পক্ষ থেকে পর্যাপ্ত সহযোগিতা পাচ্ছেন না। আমরা লাভের আশায় লাগাই, কিন্তু আমরা লাভ করতে পারছি না। ভারত থেকে পেঁয়াজ আসা কেউ সিন্ডিকেট করে রাখে দিচ্ছে, তখন কৃষকেরা আসল মূল্যটা পাচ্ছে না। আমরা বেশিও চাই না, আমরা একবারই কমও চাই না, যে মূল্য পাই জানে আমরা যেন আমাদের দেশে জানি পেঁয়াজ উৎপন্ন করতে পারি। তবে সার্বিক সহযোগিতা দেয়া হচ্ছে বলে জানিয়ে কৃষি বিভাগ বলছে আগাম জাতের কোন্দো পেঁয়াজ বাজারে আসলে দাম সাশ্রয় হবে। কোন্দো পেঁয়াজটা যখনই বাজারে আসবে প্রাথমিক পর্যায়ে, তখনই আমাদের যে পেঁয়াজের যে দামটা এটি কিন্তু পড়ে আসবে, অর্থাৎ এটা ক্রয় ক্ষমতার ভিতরে চলে আসবে, মানুষের পড়ে আসবে এবং মানুষ একটু স্বস্তি পাবে, যার জন্য আমরা মাঠ পর্যায়ে কিন্তু এটি নিয়ে কাজ করছি। জেলায় চলতি বছরে শীতকালীন আগাম জাতের কোন্দো পেঁয়াজ ও ছাঁচি পেঁয়াজের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে প্রায় 4000 হেক্টর জমিতে। ডিভিসি নিউজ ডেস্ক। রাজবাড়ীর মুক্ত জলাশয় থেকে হারিয়ে যাচ্ছে দেশি প্রজাতির মাছ। এর অন্যতম কারণ চায়না দুয়ারি, অবৈধ কারেন্ট জাল, নদ নদীতে বাঁধ দিয়ে মাছ শিকার। বাজারে এখনও কিছু দেশি মাছ পাওয়া গেলেও তা বিক্রি হচ্ছে চড়া দামে, যা সাধারণের নাগালের বাইরে। এসব মাছ রক্ষায় জনবল সংকটের দোহাই দিয়ে দায়সারা জবাব মৎস্য বিভাগের। 1 দশক আগেও রাজবাড়ীর বিভিন্ন খাল, বিল, নদীতে পাওয়া যেত প্রায় 40 প্রজাতির দেশি মাছ। এসব মাছ ধরেই জীবিকা নির্বাহ করতেন নদীপাড়ের জেলেরা। কিন্তু নিষিদ্ধ চায়না দুয়ারি, কারেন্ট জাল ও অবৈধ বাঁধ দিয়ে জলাশয়ে সেচে মাছ ধরার কারণে বাতাসি, রয়না, গুতুম, পাবদা, শোল, গজার, মলাঢেরা সহ কয়েক প্রজাতির দেশি মাছ বিলুপ্তির পথে। ছোট মাছটা মারি ফেলা হলো চায়না জালে, সেই কারণে হলো মনে করেন মাছের উৎপাদন হলো একটু কম। চায়না জালটা না থাকলে এই আমাদের জনগণের ভালো। বাবু নাই, শৈল নাই, ট্যাংরা নাই, রয়না নাই, আছে খালি মাঠে টাকি আর পুঁটি। হাতে গোনা কয়েকটি এলাকায় এসব মাছ পাওয়া গেলেও তা আগের তুলনায় কম। এছাড়া উচ্চ দামে বিক্রি হওয়ায় তা সাধারণ মানুষের ক্রয় ক্ষমতার বাইরে। 10-12 বছর ধরেন মাছের দাম বেশি, এই দেশি মাছ এর ভিতর গুতুম, রয়না, অনেক ধরনের মাছই নাই। বর্তমান যে বিলের মাছের অবস্থা, আসলে সাধারণ মানুষ, আমাদের মতো সাধারণ মানুষ এদের ক্রয় ক্ষমতার বাইরে। দেশি মাছ বিলুপ্তির কারণ হিসেবে নিষিদ্ধ জালের ব্যবহারকে দুষছেন সংশ্লিষ্টরা। পাশাপাশি আছে জনবল সংকটের বাহানা। চায়না দুয়ারি জাল নিয়ে আমরা দেখতে পাচ্ছি যে দেশীয় প্রজাতির মাছগুলো এটা আসলে ধ্বংস করার জন্য একটা উদ্যোগ বিভিন্ন দুষ্কৃতিকারী নিচ্ছেন। যে জনবলের থাকার কথা তার অর্ধেকও কিন্তু নাই। জলমহলগুলো লিজ দিয়ে থাকি, পানি সেচ দিয়ে মাছ ধরার অনুমতি দেই না। যদি সেটি করে থাকে আপনারা অভিযোগ, আমরা আমাদের কাছে সুনির্দিষ্ট অভিযোগ আসলে আমরা অবশ্যই তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেব। মুক্ত জলাশয়ের মাছ রক্ষায় দ্রুত পদক্ষেপ নেওয়ার দাবি স্থানীয়দের। ডিবিসি নিউজ ডেস্ক। পরিচ্ছন্নতা, স্বাস্থ্য ব্যবস্থার উন্নয়ন সহ নানা খাতে জনবান্ধব পরিবর্তনের ক্ষেত্রে তরুণদের ইনোভেটিভ আইডিয়া নিয়ে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডক্টর শাহাদাত হোসেন। শুক্রবার রাতে নগরীর খুলশী কনভেনশন হলে তরুণ উদ্যোক্তাদের আন্তর্জাতিক সংগঠন জুনিয়র চেম্বার ইন্টারন্যাশনালের 12 বছর পূর্তি অনুষ্ঠানে তিনি একথা বলেন। এ সময় তিনি আরও বলেন, তরুণ ও নতুন উদ্যোক্তা তৈরিতে তারুণ্যের দক্ষতা বৃদ্ধি, প্রশিক্ষণ কার্যক্রম পরিচালনা সহ নানা ধরনের কর্মসূচি বাস্তবায়নের মাধ্যমে জেসিআই সামাজিক ও অর্থনৈতিক উন্নয়নে অনবদ্য ভূমিকা রাখছে।
ইউক্রেন যুদ্ধ বন্ধে যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে আলোচনায় বসতে চান রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। তবে এক্ষেত্রে কিছু শর্ত রয়েছে তার। ক্রেমলিনের এই ভাবনার বিষয়ে জানাশোনা আছে এমন 5টি সূত্র এ তথ্য জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্সকে। প্রতিবেদনে অন্যতম শর্ত হিসেবে বলা হয় ইউক্রেনে রাশিয়ার দখল করা ভূখণ্ডগুলো নিয়ে বড় কোনো ছাড় দিতে চান না পুতিন। আর দ্বিতীয় শর্তে বলা হয় পশ্চিমা সামরিক জোট ন্যাটোতে যোগ দেওয়ার ইচ্ছা ত্যাগ করতে হবে ইউক্রেনকে। মূলত ন্যাটো শিবিরে যোগ দেওয়ার প্রস্তুতির কারণেই ইউক্রেনে অভিযান শুরু করে রাশিয়া। রাশিয়ার সাবেক ও বর্তমান 5 জন কর্মকর্তা পরিচয় নাম প্রকাশ না করার শর্তে রয়টার্সকে জানিয়েছে ট্রাম্পের মধ্যস্থতায় কোনো চুক্তি হলে তাতে ইউক্রেনে চলমান সম্মুখ সারির যুদ্ধবন্ধে রাজি হতে পারে মস্কো। এছাড়া পূর্ব ইউক্রেনের দোনেৎস্ক, লুহান্স্ক, জাপোরিঝিয়া ও খেরসন অঞ্চল ভাগাভাগির বিষয়েও আলোচনার সুযোগ রাখা হবে। এই 4 অঞ্চলকে বর্তমানে নিজেদের বলে দাবি করে রাশিয়া। অঞ্চলগুলোর 70-80% রুশ বাহিনীর নিয়ন্ত্রণে রয়েছে। ডিবিসি সংবাদে এই ছিল এখনকার মতো। ডিবিসি নিউজের সংবাদগুলো পড়তে ভিজিট করুন dbcnews.tv আর ভিজিট করুন ডিবিসি নিউজের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল। ডিবিসির সঙ্গেই থাকুন 24 ঘন্টা।